তোমার আমার প্রেমগাথা লেখিকা ইনমেনিয়া উর্জয়মী পর্ব 22। আপনাকে আমি সমুদ্রের যে গভীরতা আছে, আকাশ বিশালতা তার চেয়েও বেশি ভালোবাসি ফুল। সাল 11/5/2024। কোনো এক লাইব্রেরিতে দাঁড়িয়ে তৃষা লাইনটা বারবার পড়ল এবং হাতে থাকা ডায়েরিটা বন্ধ করলো। কিছু চিন্তা করলো, কপালে হাত দিয়ে। তৃষা যে একার হিয়ানের সত্যিটা স্বামী জেনে যায় যতটুকু মিতু বলে, তবে কি এমন সত্যি বা রহস্য যা স্বামী জেনে যায়? আচ্ছা, কি এমন পাপ যা হিয়ান করেছে তার জন্য তার এত আফসোস? চিন্তা করল তৃষা গভীরভাবে। ডায়েরির শেষ পৃষ্ঠায় কি আছে, কি হতে চলেছে এই গল্প? আর সত্যি কি বাস্তবে হিয়ানের কোনো অস্তিত্ব আছে নাকি? সব কিছু শুধু গল্প? জানতে হবে আমার, যেমন করেই হোক এই পাপী পুরুষের সব রহস্য আমার জানতে হবে। খুঁজতে হবে প্রথমত এই ডায়েরির গল্পটা সত্যি কি না। কিন্তু তার আগে আমার বালের পরীক্ষার জন্য পড়াশোনা করতে হবে। এই কয়েকদিন এই ডায়েরিটা এই লাইব্রেরিতে থাকবে, আমার সাথে এর কোনো সম্পর্ক নেই। চেয়ার টেনে তৃষা বসলো। এখন সন্ধ্যা 6টা 8। আগে বাড়িতে যেতে হবে তার। হাতে কয়েক ঘন্টা সময় আছে। এই কয়েক ঘন্টা সে ডায়েরিটা আর একটু পড়বে। গভীর নিঃশ্বাস নিয়ে সে পড়া শুরু করলো। নীলগঞ্জ গ্রাম, চারিদিকে তখন সূর্য উঠবে এমন একটা ভাব। কিছুক্ষণ আগে সাফা ছাদ থেকে নামলো। তিশা বিড়বিড় করে 3বার পড়ল, নীলগঞ্জ, নীলগঞ্জ, নীলগঞ্জ। ঝাপসা কিছু ভেসে উঠল তিশার। হঠাৎ করে মাথাটা যেন কেমন করে উঠল তার। রাত 8টা। ডায়েরিটা জমা রেখে তিশা বাড়ি ফিরে আসে। এসে সুফিয়ার বকা খায়। কেন সে এত দেরি করে আসলো? সে কি ভুলে গেছে সে একটা মেয়ে? রাত বিরেতে মেয়েদের বাইরে থাকাটা উচিত না। আরও ব্লা ব্লা বলল তিশার মা, সুফিয়া। তিশা একদম চুপটি করে সব বকা শুনল। কিছুক্ষণ পর তার রুমে এসে সুফিয়া বলল, কালকে তোর কাজিনের বিয়ে, আমরা সবাই যাব, তুইও যাবি সাথে। আম্মু জান, আমার যে পরীক্ষা, তুমি তো জানো আমি সারা বছর কিছু পড়ি না, এখন এই মুহূর্তে কি করে আমি যাই? 3 দিনের জন্য গেলে তেমন পড়াশোনার ক্ষতি হবে না, আর আমি কথা দিয়েছি যে সপরিবারে যাব। তিশা বিয়ের কথা শুনে মনে মনে খুশি হালকা, তবে তা সে প্রকাশ করলো না কিছু তো। ওকে যাব, তবে কই যাব? জায়গার নাম। সুফিয়ার মুখে নামটা শুনে যে তিশার চোখ বের হয়ে আসার উপক্রম। এক লাফ দিয়ে বিছানা থেকে উঠে তারপর কপালে হাত দিয়ে পায়চারি করতে থাকে তৃষা। চিৎকার করে বলে উঠল, নীলগঞ্জ। নিচ থেকে তিশার চিৎকার শুনে সুফিয়া বলে ওঠে রাগী কণ্ঠে, কি হয়েছে তোর বেয়াদব? বাপ মেয়ে মিলে আমার জীবনটা শেষ করে দিলি। তৃষা মৃদু স্বরে শুধু বলে ওঠে, কিছু না মা। সুফিয়া তিশাকে আর কিছু বকা দিয়ে তার কাজে চলে যায়। তিশা মিনমিন করে শুধু কিছু শব্দ উচ্চারণ করে। মায়ের সাথে নীলগঞ্জ গ্রামে যেতে পারলে আমি জানতে পারবো এই বইয়ে যা আছে তা সত্যি কিনা, আর হিয়ানার সাফার প্রেম কাহিনী সত্যি কিনা। 2 দিন পর তিশা আর তার বাবা আশিক আর মা সুফিয়া সবাই নীলগঞ্জ গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। সে গ্রামে তার এক খালা থাকেন, যা তৃষা সুফিয়ার কাছ থেকে জানতে পারেন, যার ছেলের বিয়েতে এখন তারা যাচ্ছে। কোনো এক কারণে তিশার মা বাবা তার রক্তের সম্পর্কের আত্মীয়দের সাথে যোগাযোগ কম রাখেন। কারণটা তিশার অজানা। গাড়ির সামনের সিটে তিশা আর তার মা বাবা বসেছেন এবং তার বাবা গাড়ি ড্রাইভ করছে। তার মা পাশে বসে আছে। তিশা জানালাটা খুলে বাইরে দৃষ্টি রাখে। সবকিছু চারপাশের দৃশ্য সে অনুভব করে। রঙিন সবুজ গাছপালা চারিদিকে সারি সারি, যেন এক অদ্ভুত সৌন্দর্যে মিশে আছে। মৃদু স্বরে বাতাস চারিদিকে ছড়িয়ে তিশার চুলগুলো হালকা দুলছে বাতাসে। তিশা চোখ বন্ধ করে ভেসে ওঠে হিয়ানের বলা প্রতিটি কথা, যা ডায়েরিতে লেখা ছিল। তৃষা মনে মনে চিন্তা করে, কেউ এত সুন্দর কিভাবে ভালোবাসতে পারে? এটা কি সম্ভব? ভালোবাসা বুঝি এমন হয়? হিয়ানের পাপ আছে জানা সত্ত্বেও হিয়ানের জন্য এত মায়া কেন সৃষ্টি হচ্ছে? আমার মনে কেন এত মায়া সৃষ্টি হচ্ছে? তৃষা। রাত 2টা। তৃষা আর তার বাবা মা নীলগঞ্জ গ্রামে পৌঁছান। গাড়ি থেকে নেমে সাদা একটা 2তলা বাড়ি দেখতে পাই তৃষা, যেটা খুব সুন্দর করে সাজানো হয়েছে বিয়ের জন্য। বাড়িতে ঢুকতে কয়েকজন লোক তৃষার বাবা মার সাথে কি জানি কথা বলেন হেসে হেসে, তারপর তারা জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর এক লোক এসে তৃষার কাছে তার নাম জিজ্ঞেস করে। তৃষা লোকটাকে সালাম করে আগে মিষ্টি স্বরে তারপর নাম বলে। কিন্তু কিছুক্ষণ সবাই কথা বলে তারপরে তাদের রেস্ট করার জন্য দোতলার রুমে পাঠিয়ে দেওয়া হয়। তৃষা ঠাস করে শুয়ে পড়ে খাটে। কিছুক্ষণ পর তার ঘুম ধরে যায়। তারপর হঠাৎ তীব্র বাতাসেই তার ঘুম ভেঙে যায়। ঘুম চোখে সে হঠাৎ উঠে দাঁড়ায় এবং তৃষা বিছানা থেকে উঠে জানালার ধারে গেল। বৃষ্টির ফোঁটা এসে তার মুখে পড়ল।
দৃষ্টি তার সামনে পরিত্যক্ত জমিদার বাড়িটার দিকে, যেখানে কেউ ছাদে নৃত্য করতেছে। তিশার মনে হলো চারদিক অন্ধকার, তার মাঝে এক রমণী হেঁটে যাচ্ছে। হঠাৎ বৃষ্টি তীব্র তা বাড়ালো, হালকা ভিজিয়ে দিল তাকে। আবার সেই ঘুঙুরের শব্দ যা তাকে তীব্র করে টানছে। হাত দিয়ে ছুঁয়ে দিল তিশা যেখানে ঝাপসা লেখা জমিদার বাড়ি। কিছুটা ভয় দ্বিধা নিয়ে তিশা মৃদু ধাক্কায় বড় মহলের দরজাটা খুলল। তীব্র বাতাসে সে ছুঁয়ে দিল তৃষাকে। তৃষার পা জোড়া এক পা করে সামনের দিকে এগোলো তৃষা। বৃষ্টি থেমে গেছে কিছুক্ষণ আগেই। চারিদিক জলে ভিজে অন্ধকার, আজ স্যাঁতস্যাঁতে গন্ধে ভর্তি। মেঘলা আকাশের নিচে দাঁড়িয়ে তৃষার চোখের সামনে ভেসে ওঠে বিশাল এক পুরনো জমিদার বাড়ি। দেওয়ালে শ্যাওলার ছোপ, ছাদের কর্নিশ থেকে লতা ঝুলে আছে, যেন সময়ের কোনো অভিশাপ গায়ে মেখে দাঁড়িয়ে আছে সে। লোহার বিশাল দরজাটা কড়কড় করে খুলে গেল। বাতাসে ধুলো উড়ে উঠল, আর সেই সঙ্গে একটা পুরনো ঘ্রাণ, চন্দন, ধূপ আর ধুলো মেশানো। তৃষা ধীরে পা বাড়ালো ভেতরে। পদ্মফুল আঁকা মোজাইক মেঝেতে প্রথমে পা রাখতেই যেন শিরশিরে একটা অনুভূতি ছড়িয়ে পড়ল শরীর জুড়ে। চারপাশে নীরবতা, এমন নিঃশব্দ যেন দেওয়ালগুলো নিঃশ্বাস ফেলে না। তৃষার গলা শুকিয়ে আসে, তবুও সে থামে না। অথবা কোনো রহস্য যা তাকে তীব্রভাবে টানছে। হঠাৎ কিছু একটা ডাক, কিছুটা এমন শোনা গেল, এলিজা এসেছো, প্লিজ মুক্তি দাও আমাকে, আমি পারছি না আর। কে? কে তুমি? কে? কি চাই তোমার? হঠাৎ সাদা শাড়ি পরা, চুলজোড়া তার কোমর পর্যন্ত, হাতে তার এক হাতে মোমবাতি। চলো এলিজা, তোমার জন্য সবাই অপেক্ষা করছে। বৃদ্ধ এক কাকা বাতাসের গতিতে কেউ তৃষার হাত ধরে টানতে টানতে তাকে নিয়ে গেল। তৃষা পেছনে ফিরে দেখল কেউ নেই, সেই সুন্দরী মহিলাও নেই, এবং দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। আশ্চর্যভাবে চেয়ে থাকলো তৃষা। বৃষ্টি পড়ছে। তৃষা প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। আপনি কেন গেলেন? আপনার জন্য এই জায়গা ঠিক না। কে আপনি? আর ওই সুন্দরী মহিলাটা বা কেন? তৃষার মুখ হা হয়ে গেল। কোথাও এখানে তো কেউ নেই। সে কার সাথে কথা বলছিল? আকাশ যেন আজকে ভয়ঙ্করভাবে তার রূপ পরিবর্তন করেছে। হয়তো প্রকৃতি আজ মানুষের অন্তরের প্রতিচ্ছবি দেখতে চায়। কিছুক্ষণ পর বৃষ্টি আসবে। চারিদিকে অনেক বৃষ্টি পড়ছে, আকাশ পাতাল এক করে। আর এর মাঝে রাস্তায় এক সুদর্শন পুরুষের দেখা। হঠাৎ সে তার মাথায় থাকা ছাতাটা ফেলে দেয়। এক মুহূর্তে সময় নিয়ে না বৃষ্টি তাকে ইচ্ছে মতো ভিজিয়ে দিল। এতে যেন সে খুব আনন্দ পাচ্ছে। কিছুক্ষণ পর ছেলেটার ফোনে কল আসলো। সে কানে দিল। অপর পাশ থেকে কেউ একজন বলল, আহিয়ান চৌধুরী, ঋষিক, ডিলটা আপনি পেয়েছেন। ঋষিকের মুখে হাসি ফুটল না। দিনরাত এক করেছে এই ডিলটার জন্য, কিন্তু তার কেন জানি এই মুহূর্তে এই জিনিসটা চাই না, তার চাই অন্য কিছু। হঠাৎ এক কিশোরী কণ্ঠে কানে আসলো। সে কি বলল ঋষিক শুনতে পেল না। হুঁশ যখন আসলো তখন তিশা অনেক দূর চলে গেছে। হাতে থাকা ছাতাটা দেখলো ঋষিক, যেটা তিশা তাকে দিয়েছে। বৃষ্টি একটু কমছে, তবে তিশা ভিজে একাকার। কাজিনদের সাথে ঘুরতে গেছিল তৃষা, তার মধ্যে সেই ছেলেটাকে এভাবে ভিজতে দেখে তার ছাতাটা দিয়েছিল, যার কারণে এভাবে সে ভূতের মতো ভিজে গিয়েছে। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর কিছুক্ষণ পরই অনুষ্ঠান শুরু, তার কাজিনদের মেহেদির। তৃষা তাড়াতাড়ি করে রেডি হতে শুরু করলো। 7টার দিকে তৈরি হয়ে সে নিচে নামলে। চুলগুলো খোলা তার, আর হালকা মেকআপ করেছে, আর সবুজ রঙের একটা শাড়ি পরেছে। এতটুকুই তাকে অসাধারণ দেখতে লাগছে। চারিদিকে সবাই অনেক নাচ গান করতেছে। সবার সাথে তৃষার মোটামুটি ভাব হয়ে গেছে। সাফা একটু শাড়ি ঠিক করার জন্য নিচের রুমে যায়। শাড়ি ঠিক করার পর কানে তার পছন্দের গানটা বাজে। তৃষা খুশি মনে নাচতে থাকে। আর এইদিকে ঋষিক অপূর্ব দৃষ্টিতে তাকিয়ে থাকে। হঠাৎ তৃষার মনে হয় কে জানি দরজার ধারে কাছে আসে, চেক করতে যাবে, তখন হঠাৎ করে কারেন্ট চলে যায়। তৃষা এক জায়গায় দাঁড়িয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পর সে অনুভব করে কেউ জানি তার কোমর স্পর্শ করছে। তৃষা কেঁপে ওঠে। কানে আসে নেশাক্ত কণ্ঠে, সুইট হার্ট। কারেন্ট যখন আসে তখন সে তার রুমে কাউকে দেখতে পায় না, কিন্তু তৃষার বুক কাঁপছে। কি হলো তার সাথে? কে ছিল সে? কারো কণ্ঠে হুঁশ ফেরে তার। তৃষা, নিচে চল। আসছি মা। 1 মিনিট। শাড়ির এই অবস্থা কেন? এই জন্য ঠিক করতে আসছি। 1 মিনিট সময় দেয়, আমি ঠিক করে দিই। নিচে আসার পর তৃষার কাজিন তিহান হঠাৎ একটা ফুল নিয়ে তৃষার পায়ের সামনে বসে পড়ে। সবাই অবাক, সাথে তৃষাও। সে আশ্চর্যভাবে তাকিয়ে আছে। তৃষার বাবা মা অপেক্ষা করছে যে তিহান কি করবে তা দেখার জন্য। তিহান চোখ বন্ধ করে বলতে শুরু করলো, তৃষা, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, প্লিজ তুমি আমার ভালোবাসা গ্রহণ করো। তৃষা মুচকি হেসে গোলাপটা নিয়ে বলতে শুরু করে,
তোমার ভালোবাসা গ্রহণ করলে তুমি তোমার সাথে রিলেশনে যেতে হবে, যেটা হারাম। আর ভালোবাসা জিনিসটা আমার কাছে পবিত্র। আমি চাই না ফুলের মতো ভালোবাসাটাকে অপবিত্র করতে। তিহান কিছু খুঁজে পেল না বলার মতো। তিশার বাবা এসে মেয়ের মাথায় হাত রেখে বলে, এবার মনে হচ্ছে তুই আমার সন্তান। তৃষা মুচকি হাসলো। চারিদিকে সবাই এত সুন্দর কথাটা শুনে মুগ্ধ হলো খুব। তবে কেউ একজন রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে তিহানের দিকে। হাতে থাকা গ্লাসটা ভেঙে ফেললো। মুহূর্তের মধ্যেই রক্ত পড়তে শুরু করলো।